আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশাল এক ঢাউস আকৃতির মন্ত্রিসভা জাতিকে উপহার দিয়েছেন। শুধু কি মন্ত্রিসভা, বিরাট ঢাউস আকৃতির একটি উপদেষ্টা পরিষদ, যাদের অনেকের ক্ষমতা প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, অনেকের ক্ষমতা পূর্ণমন্ত্রীর পদমর্যাদায়। তারা মন্ত্রণালয়ের উপর জেঁকে বসেছে তারেক রহমান সাহেবের প্রতিনিধি হিসেবে। তো মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, তারপর উপদেষ্টা মণ্ডলী, সব মিলিয়ে এই যে মন্ত্রীর প্রোটোকলের অধিভুক্ত লোকের সংখ্যা কত হবে? আমি নিজে দেখেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলতে পারি, আমি একজ্যাক্টলি এই মুহূর্তে সংখ্যা বলতে পারবো না। হয়তো ৮০ জন হবে, অর্থাৎ ৬০ জন মন্ত্রী, ২০ জন উপদেষ্টা, এরকম কিছু একটা হবে, অথবা ২-৪-৫ জন কম বেশি হবে। আপনারা কয়জন বলতে পারেন বলেন তো? পারবেন না। ২ নম্বর হলো যে প্রায় ৬০ জন মন্ত্রী বা ২০ জনের মতো উপদেষ্টা যারা হলেন, তাদের কয়জনকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন, তাদের নাম জানেন, তাদের কর্মকাণ্ড সম্পর্কে আপনার ধারণা আছে, বা তাদের যে অতীত ট্র্যাক রেকর্ড, সেখানে কয়জনের সফলতা আপনাকে মুগ্ধ করে এবং কয়জনের সফলতা, ব্যক্তিত্ব দেখে আপনার কাছে মনে হয় যে আমি ওইরকম হব? কেউ কি আছেন? আমি তো এরকম কাউকে দেখি না। এখানে যারা পুরনো আছেন, মন্ত্রী ছিলেন, তারা তো আসলে এর আগেও মন্ত্রী ছিলেন। পুরনো যারা এমপি আছেন, তারা এর আগেও এমপি ছিলেন। কাজেই ২০০১ সন থেকে ৬ সনে তারা যে কর্ম করেছেন, যদি মানে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির না হন, তাহলে এইবার এসে তারা ভালো কাজ করবেন, এটা হবে না। বরং অতীতে তারা যে কাজকর্ম করেছেন, ভালো কাজ করেছেন, এইবার বয়সের কারণে, অবস্থার কারণে ভালো কাজের পরিমাণ বাড়বে, আর বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে মন্দ কাজের পরিমাণ, ভালো কাজের পরিমাণ কমবে আর মন্দ কাজের পরিমাণ বাড়বে। কেন ভালো কাজের পরিমাণ কমবে? এই কারণে ভালো কাজ করার জন্য দৌড়দৌড়ি করতে হয়, নিজে অংশগ্রহণ করতে হয়, ছুটোছুটি করতে হয়, যেটা বয়সের কারণে তারা পারবেন না। অন্যদিকে মন্দ কাজের দুটো ধরন আছে। একটা হলো আপনার দুর্বলতা, অর্থাৎ আপনার বয়স হয়ে গেছে, আপনার দুর্বলতা এবং অক্ষমতার সুযোগ নিয়ে আশেপাশের লোক আপনাকে বিক্রি করবে। তো সেক্ষেত্রে অতীতের যে সমস্ত লোকজন বেখেয়াল ছিলেন, বেখবর ছিলেন, তারা এই সময়টাতে আরও বেখবর। অতীতে যারা বেল্ট পরতে একটু বাঁকা হয়ে যেত, সামনের বেল্টের যে বাটন রয়েছে সেটা বাঁকা হয়ে থাকতো, অনেক সময় অনেকে চেন লাগাতেন না, অনেক সময় ঠিকমতো ইন করতে পারতেন না। এখন এই বয়সে দেখা গেল তাদের সেই ঝামেলাগুলো আরও বাড়ছে। তাকে যারা বিক্রি করতে অতীতে, তারা বলতো যে মজা পেয়ে গেছি, আগে হুজুর মানে অর্ধেক চেন টানতেন, এখন তো পুরো চেন খোলা রেখে ঘোরাফেরা করেন। আগে হুজুরের জুতার মানে ময়লা লেগে থাকতো যেখানে সেখানে, এখন তো মানে জুতাই শুধু ময়লা লাগে না, জুতার উপরে যে প্যান্ট আছে, প্যান্টও ময়লা লাগে, হুজুর দিদারসে ঘুরছে। কাজেই তাকে বিক্রি করা যাবে, বহুবার বিক্রি করা যাবে। এই গেল একটা। আবার কিছু লোক আছে যারা আসলে নিজেরাই দুর্নীতিবাজ, এবং তারা দুর্নীতি করে আনন্দ পায়, মজা পায়, সুখ পায়, শান্তি পায়, এবং তাদেরকে আপনি যত ভালো কাজ করতে বলেন না কেন, তাতে তারা স্বস্তি পায় না, দুর্নীতি করেই তাদের মজা। এই মানুষগুলো পরিণত বয়সে এই অতীতের অভিজ্ঞতা, গত ১৭ বছরের সে দুর্বিষহ যন্ত্রণা, এবং এই সময়টিতে তাদের যে অবিশ্বাস যে সরকার কতদিন টিকে, এর ফলে খুব দ্রুত তারা যেভাবে দুর্নীতির সাথে জড়িয়ে পড়বেন, এতে করে দুর্নীতির সংখ্যা, পরিমাণ, বিস্তৃতি জ্যামিতিক হারে বাড়বে। এই হলো অবস্থা। অন্যদিকে যারা নতুন আছেন, যারা চেনেন না, তাদের অনেকগুলো মনস্তাত্ত্বিক সমস্যা হবে। প্রথমত হলো যে তারা যে মন্ত্রী, সেই মন্ত্রী হিসেবে তাদের নিজেদেরকে বিশ্বাস করা জানতে হবে, শিখতে হবে, এবং এর জন্য তাদেরকে মিনিমাম ২ থেকে ৩ বছর সময় লাগবে। আমরা যখন এমপি হলাম, প্রথম এমপি হলাম, আমার যে একটা কমান্ডিং ভয়েস আছে, আমি যে কিছু একটা করতে পারি, এটা বুঝতে আমাদের ৩-৪ বছর সময় লেগে গেছে। কোথায় স্বাক্ষর করতে হবে, কোথায় হা বলতে হবে, কোথায় না বলতে হবে। তো সেটা একটা এমপির যদি এই অবস্থায়, মন্ত্রীর তো আরও অবস্থা, সেখানে অভিজ্ঞতাটা বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে যদি ধরুন 60% অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞ এমপি থাকে, মন্ত্রী থেকে 40% নতুন থাকে, টান দিয়ে নেওয়া যায়। কিন্তু যদি 80%
থাকে অনভিজ্ঞ, ইয়াং, এনার্জেটিক বাট অনভিজ্ঞ, তাহলে ওই যে 20% যাদের অভিজ্ঞতা সেটা নেগেটিভ কাজ করে, তারা কাজ করতে পারে না। তো এক্ষেত্রে হয় কি যে আপনি তারুণ্য নেবেন, বাট দেয়ার মাস্ট বি এ লিমিট। সেই লিমিটটি জনাব তারেক রহমান সাহেব ক্রস করেছেন। 2 নম্বর হলো যে তিনি এখানে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছেন। এত পাইকারি হারে যাকে ইচ্ছা তাকে তিনি মন্ত্রী বানিয়েছেন, উপদেষ্টা বানিয়েছেন। কোথাও প্রেম, কোথাও রাগ, কোথাও ক্রোধ, কোথাও হিংসা, কোথাও দেশ, কোথাও বিদ্বেষ, উই ডোন্ট নো। তো দেখা গেল যে রামকে শিক্ষা দেওয়ার জন্য শ্যামকে, যদুকে শিক্ষা দেওয়ার জন্য মধুকে, কদুকে ধরার জন্য লাউকে। আমরা যেভাবে তরকারি বানাই, আমরা যেভাবে কাট্টুস করি, আমরা যেভাবে সাইজ করি, আমরা যেভাবে বাসরাতে বিড়াল মারার চেষ্টা করি, ঠিক এখানে অনেক কিছু করা হয়েছে। যেমন একজনকে উপদেষ্টা বানানো হয়েছে। উপদেষ্টা বানানো হয়েছে কী জন্য? বলা হয় যে এই উপদেষ্টার ঘনিষ্ঠ একজন লোক আছে যে বিএনপি থেকে বের হয়ে গেছে। তারপরে শেষে আরও অনেকে, মানে এগুলো মানে এখন তো ব্যক্তিগত জিনিসগুলো বলাটা আসলে এভাবে ঠিক না, বাট এরকম অনেক ঘটনা ঘটেছে যে মানে তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। মানে গত 17 বছরের যে অব্যাহত বেদনা, ক্ষোভ, ক্রোধ থেকে শুরু করে যা কিছু জনাব তারেক রহমান সাহেব তার দলের ভিতরে বাইরে, দেশ বিদেশ সব জায়গাতে তিনি সে ভোগ করেছেন। এইগুলো তিনি সুযোগ পেয়েছেন যেখানে সেখানেই এই মন্ত্রিপরিষদ গঠনে সেটা কিছুটা হলেও প্রভাব রেখেছে। ফলে কি হলো, এই মন্ত্রীদেরকে নিয়ে দলের মধ্যে ঈর্ষা আছে। দলে যারা অভিজ্ঞ প্রাজ্ঞ, মন্ত্রিত্ব পাননি, এমপি হননি, কিন্তু দলের কমান্ড তাদের হাতে আছে। লোকজন নেতা হিসেবে তাদের কি মনে করে? 20 জন মন্ত্রী যদি পাওয়ারফুল মন্ত্রী দাঁড়িয়ে করিয়ে দেন, বিএনপিতে এরকম অনেক যাকে বলা হয় এমপি না, শুধুমাত্র নেতা, রাজনৈতিক নেতা আছে, তাদের সামনে এরা বসতেও পারবে না। তো ওই মানুষগুলো যখন উঠতে বসতে টিটকারি বা ঠাট্টা করে, তখন আর তাদের সেই অস্তিত্ব থাকে না। আমি জাস্ট একটা বাস্তব অভিজ্ঞতা বলি। মানে যিনি অপমানিত হয়েছেন তার কথা বলবো না, তিনি পূর্ণমন্ত্রী, আমি তুফাইল ভাই, সুরঞ্জিত বাবু, আমরা বসে আছি, গল্প করছি পার্লামেন্টে। তা আমার সিনিয়র মন্ত্রীদের সাথে ভীষণ রকম সম্পর্ক ভালো ছিল। সেখানে সেই আমরা আদিম রসাত্মক গল্প, এমনকি মানে যাকে বলা হয় প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী, সেক্স থেকে শুরু করে সমস্ত আলাপ আলোচনা এরকম তুফাইল ভাই, আমু ভাইদের সাথে খোলামেলা আলোচনা করতাম। এবং অন্যান্য যারা আমার সে 20 বছরের সিনিয়র মন্ত্রী এমপি, তারা অবাক হয়ে দেখতেন যে আল্লাহ, এদের সাথে রনির এত কি সম্পর্ক। এনিওয়ে, এইভাবে একদিন আমরা খুব আড্ডা মারছিলাম। এরকম একজন মন্ত্রী, খুব পাওয়ারফুল মন্ত্রী, তাকে তুফাইল ভাই ডাকলেন, এই এটা এদিকে আয়। কিরে, শুনলাম তুই নাকি মাছের ট্রলার কিনেছিস, বা 4টি ট্রলার, না 4টি ট্রলার আছে তোর। তো সে বলে যে এগুলো তো 4টে না, আমার 2টা ট্রলার আছে, 2টা ট্রলার আছে। তো বলে যে তোরা এগুলো টাকা পাইলি কই ট্রলারের, বা এগুলো নিলি কীভাবে, তুই তুকারি করে। সে বলছে এগুলো তো আমাদের আগেরই ছিল। তা আমাকে বলে যে রনি দেখো দেখো দেখো, বলে কি শালায়, ও ওই শ্যামলী একটা বাসায় ভাড়া থাকতো, 6,000 না 7,000 টাকা বাসা ভাড়ায় আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে। আর এখন ওর বাপ নাকি প্রতি মাসে কোটি টাকা সে বেতন দেয় স্টাফদের, ওরা নাকি ব্যবসা করতো। শুনলে কেমন লাগে মেজাজটা? তো পাশে বসা ছিল রাজিউর রহমান রাজু, সিনিয়র মিনিস্টার, টিএনটি মন্ত্রী ছিলেন। তো রাজু ভাই বললেন যে এই তোরে যে ওই যে আইজিএক্স লাইসেন্স, ওই যে ভিওআইপি করার যে লাইসেন্স দিছি, ওটা কি আছে না বিক্রি করে খেয়েছিস? তো সেই মন্ত্রী না 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 কী বলেন, মানে কী যে একটা অবস্থা, আপনি না দেখলে বুঝতে পারবেন না। তো এভাবে হয় কি, পার্লামেন্টের ভিতরে সিনিয়র নেতাদের দ্বারা উঠতে বসতে জুনিয়ররা এইভাবে লাঞ্ছিত, অপমানিত হন, উঠতে বসতে অপমানিত হন। এবং রাজনীতি যে কত খারাপ এটা আপনি বুঝতে পারবেন না। একজন ডিসির কাছে একজন পিওনে যেভাবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে, আর রাজনীতিতে একজন সিনিয়র নেতার কাছে, সিনিয়র মন্ত্রীর কাছে, রাজনীতিতে যাদের মাসেল পাওয়ার আছে, মাইটি পাওয়ার আছে, তাদের কাছে বড় বড় মন্ত্রী এমপি যারা
ধরেন শেখ হাসিনা, তারেক জিয়া, খালেদা জিয়া, জিয়া, বঙ্গবন্ধু এদের দয়ায় বা এর সাথে দয়ায় মন্ত্রী এমপি হয়েছেন, তারা ওদের পায়ের কাছে বসে থাকতো। যেমন ধরুন ঢাকাতে আবু হোসেন বাবলা বা শহীদুর রহমান ট্যাপা কিংবা কাজী ফিরোজ রশিদ, মানে যাদের মাসেল পাওয়ার ছিল, কিংবা ধরুন ঢাকাতে একসময় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এম এ রেজা, যারা সবাই দুম্বা রেজা বলতো, খুব সন্ত্রাসী টাইপের লোক ছিলেন, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তো ওনাদের এরশাদ ক্যাবিনেটে এত পাওয়ার ছিল যে ফুল ক্যাবিনেট মিনিস্টারদেরকে যদি তারা গালের উপর চর থাপ্পড় বসায় দিতেন, টু শব্দ করার ক্ষমতা ছিল না। শেখ হাসিনার ক্যাবিনেটও আমি এই অবস্থা দেখেছি। অনেক জুনিয়র মন্ত্রী এমপি, নতুন মন্ত্রী এমপি এরকম সিনিয়রদের দ্বারা উঠতে বসতে লাঞ্ছিত হতেন। ফলে এই যে তারেক রহমান সাহেব যে ক্যাবিনেট করেছেন, তিনি হয়তো তার সামনে কেউ বলবে না, কিন্তু এই যে তার যারা মন্ত্রী এমপি, অনেকে এলাকাতেই ঢুকতে পারবে না, এলাকাতে যেতে পারবে না। এখান থেকে ঢাকা থেকে দেখা গেল সংগঠনের পক্ষ থেকে এমন একটা পিন মেরে দেওয়া হবে, এলাকায় দেখা গেল যে ছাত্রদলের পোলাপান, যুবদলের পোলাপান মন্ত্রী এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল শুরু করেছে, মঞ্চ ভাঙচুর করা শুরু করে দিয়েছে। এটা হলো রাজনীতি। তো এই জন্য হয় কি, রাজনীতির একটা অ্যালগোরিদম আছে। সেই অ্যালগোরিদমের বাইরে যখন এরশাদের জমানা থেকে যাওয়া শুরু হয়েছে, তখন থেকে আসলে রাজনীতি থাকেনি। এটি ঘুরে ফিরে একনায়কতন্ত্র, ঘুরে ফিরে ফ্যাসিবাদী, ঘুরে ফিরে এটা হিটলারের যে নাৎসিবাদ, এই দিকে চলে যায়। এবার যে পার্লামেন্টারি কমিটিগুলো হলো, এখনও পুরোটা হয়নি, 2-4টা হলো। এখানে যেভাবে প্রশাসকগুলো নিয়োগ হলো, যেভাবে ক্যাবিনেট গঠিত হলো, যেভাবে মন্ত্রী পরিষদের বিভিন্ন লোকদেরকে সিলেকশন করা হলো, যেভাবে মনোনয়ন দেওয়া হলো, আমার কাছে মনে হয় না যে বিএনপির দ্বিতীয় কোনো ব্যক্তি আছেন তারেক রহমান সাহেব ছাড়া, যিনি বলতে পারেন যে এই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, মতামত দিয়েছি এবং জয়েন্টলি উই হ্যাভ টেকেন দ্য ডিসিশন। এটা হয়নি। এটা উনি একা করেছেন, সম্পূর্ণ একা করেছেন, নিজের ইচ্ছায় করেছেন, নিজের কর্তৃত্বে করেছেন। যদি এই ক্যাবিনেট, এই সরকার সফল হয়, তিনি অমরত্ব পাবেন, তিনি জুলিয়াস সিজার হয়ে যাবেন। আর যদি ব্যর্থ হন, তাহলে সকল দায় দায়িত্ব তার ঘাড়ে বর্তাবে এবং তার দলের যে সকল প্রাজ্ঞ সিনিয়র ত্যাগী নেতা আছেন, দূর থেকে তারা দাঁত বের করে ভেস্কি মারবে, মিটমিট করে হাসবে, ভেংচি কাটবে, যে দেখো কত ধানে কত চাল, কেমন বুঝো এখন ঘটনাটা। আমরা তো বাইরে আছি, আমরা বাইরে থেকে এই জিনিসগুলো টের পাই, বুঝতে পারি, কথাগুলো শুনতে পারি, অনেক কথা, বিভিন্ন মহলের অনেক কথা। অনেকের কলিজা ফেটে যাচ্ছে, বিএনপির অনেক লোকের কলিজা ফেটে যাচ্ছে, অনেকের মানে দেহ কিরবির কিরবির করছে, অনেকের চুলকাচ্ছে, তারা সুযোগ খুঁজছে। কাজেই সরকারে যারা আছেন, এই দিন নয়, তাদেরকে সতর্ক হতে হবে, করিতকর্ম হতে হবে এবং স্রোতের বিপরীতে যে কিছু ঘটতে পারে সেই ব্যাপারে নজর রাখতে হবে। আদারওয়াইজ আনাকুম জানাকুম, যেই লাও সেই কদু। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।